আমি নওশাদ সিদ্দিকীকে হোয়াটসঅ্যাপ করছি যে সব আসন সমঝোতা হয়ে যাবে, তোমরা কোন আসন লড়বে একটু জানাও, কথা বলো। কোনো রিপ্লাই হয়নি, সালাম আলাইকুমের ওয়ালাইকুম আসসালামও হয়নি। এখানে এসে গুজব ছড়ালে হবে? তাহলে মাঝখানে কেউ ছিল? এই পঞ্চায়েত নির্বাচনে কত মারামারি খুনোখুনি হলো। বাংলা পুলিশের আর একটা লজ্জা, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তিনি বললেন যে বেঙ্গল পুলিশ চলবে না, ওয়েস্ট বেঙ্গল পুলিশ চলবে না, কলকাতা পুলিশকে দিয়ে করতে হবে। বাড়ি দিলেন না এলাকাটা। তার মানে নিজে পুলিশ মন্ত্রী স্বীকার করলেন তো যে পশ্চিমবঙ্গের পুলিশ অপদার্থ, খুন খারাপে আটকাতে পারছে না, দাঙ্গা হাঙ্গামা আটকাতে পারছে না। এবার কলকাতা পুলিশকে বলছি, এখানে অনেকে আছে, ইউ হ্যাভ টু রিডিম ইউর প্রেস্টিজ, তোমারও মান মর্যাদা চলে যাচ্ছে। এখানে দাঁড়িয়ে রাতে থানায় তৃণমূলের গুন্ডা বদমাশ এসে মিটিং করবে, রাতের অন্ধকারে আমাদের ঝান্ডা খুলে নেবে, আর পুলিশকে দিয়ে ভয় দেখাবে আর মিথ্যা মামলা করবে। এইখানে আমি বসেছিলাম, আইএসএফ এর কর্মী এসে আমাকে বলল, আমরা আপনার জন্য কাজ করতে চাই, আপনাদের জন্য, কিন্তু পুলিশের ঝামেলাটা দেখে নেবেন তো। কেন বলবে? তার মানে গণতন্ত্র নেই? কেন গণতন্ত্র নেই? এই যে আমি দাঁড়িয়ে আছি, আমি দুটো পায়ের ওপর দাঁড়িয়ে আছি, তাই তো? একটা পা হলে অসুবিধা হতো, হয় না? অসুবিধা হতো। এরকম আমাদের দেশ দাঁড়িয়ে আছে দুটো পায়ের ওপর। সংবিধান ঠিক করে দিয়েছে, একটা হচ্ছে গণতন্ত্র আর একটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা, সেকুলার ডেমোক্রেসি। তাহলে আরএসএস কি করলো? মোদিকে গুজরাতে মুখ্যমন্ত্রী করলো 2 দশক আগে, তারপর গণহত্যা হলো। ওই যে বিলকিস বানু কেস জানেন, ওই যে কংগ্রেসের এমপি এহসান জাফরিকে পুড়িয়ে মারলো, ওই যে কুতুবুদ্দিন আনসারিকে আমি নিয়ে এসে পাকসা কেসে তিলজালা রেখেছিলাম, ওখানে যখন ওকে থাকতে দিচ্ছে না। কেন? কারণ ওটা বিজেপি, আরএসএস বলল এটা হচ্ছে হিন্দু রাষ্ট্রের পরিকল্পনা রূপায়িত হচ্ছে। রাজস্থান গুজরাতের বর্ডারে আমি নিজে গিয়েছি, সেখানে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছিল ওয়েলকাম টু হিন্দু রাষ্ট্র ল্যাবরেটরি, যাতে ধর্মনিরপেক্ষতার নীতি কিভাবে শেষ করা যায় মোদিকে দিয়ে সেটা করিয়েছিল। আর মমতাকে দুর্গা সাজিয়ে তৃণমূল কংগ্রেস ভেঙে পশ্চিমবঙ্গে গণতন্ত্র কিভাবে শেষ করা যায় তার ল্যাবরেটরি তৈরি করেছিল। ওই যে পঞ্চায়েতে ভোট দিতে দেবে না, পোলিং এজেন্ট দেবে না, পোস্টার লাগাতে দেবে না, মুখে লুকোপ্লাস লাগিয়ে রাখো মমতা বলেছিল, ঝান্ডা লাগবে না, এমনকি কে কোথায় পোস্টার লাগাচ্ছে সেটাও পারবে না। পুলিশকে দিয়ে হাজার হাজার মিথ্যা মামলা, 85,000 বাম কর্মীদের কাছে মিথ্যা মামলা করেছে। ওই যে অনুব্রত বলতো না, পানি কেস দিয়ে দে, গাঁজা কেস দিয়ে দে, কেন বলতো? আর পুলিশ সেটা করেছে। হাইকোর্টে আমরা গিয়েছি, হাইকোর্ট থেকে অর্ডার বার করেছি, গত বছর এপ্রিল মাসের পর থেকে কোনো পুলিশ অফিসার যদি এনডিপিএস কেস দেয় তাকে হাইকোর্টে ডেকে নিয়ে গিয়ে আমরা কান মলা খাওয়াবো। তারপর থেকে আর এনডিপিএস কেস দেয় না। যদি দেয় সোজা কথা আমাদেরকে বলবেন। কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত হাজার হাজার ছেলের ভবিষ্যৎ নষ্ট করেছে, পুলিশ শাস্তি পাবে। আর যে বলেছিল গাঁজা কেস দাও, সে এখন তিহার জেলে আছে, অনুব্রত মণ্ডল। তাহলে এই যখন লড়াই, তখন আমরা বললাম সবাই এক কাট্টা হও, সেই চেষ্টাই করেছিলাম। কংগ্রেস একটা পুরনো দল, গোটা দেশে লড়ছে। এখানেই আমাদের একমত যে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সাংবিধানিক ব্যবস্থা। দেশে আগুন লেগেছে, আগুন নেভানোর জন্য চলে একসঙ্গে হও। যেমন গ্রামে আগুন লাগলে কেউ দেখে না কে কোন দল করে, কে বিয়ে বাড়িতে ডেকেছে, কে ডাকেনি, যখন দেশে আগুন লাগলেও এগুলো দেখার কথা নয়, কে কাকে ডেকেছে, কে কাকে ডাকেনি, তখন সবাইকে এক কাট্টা হতে হয়। পশ্চিমবঙ্গে আমরা বললাম বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়বো। আইএসএফ গত বছর ব্যাঙ্গালোরে যখন মিটিং হলো ইন্ডিয়া ব্লকের, আপনারা সবাই জানেন, আমাদের লোকজন বলছিল কি হলো, সীতারাম ইয়েচুরি আর মমতা ব্যানার্জি একসঙ্গে চলে গেলেন, কাগজে মিডিয়া খুব লিখছিল। আমরা বললাম এটা কোনো দেশের নির্বাচনী সমঝোতা না, এক একটা রাজ্যে এক এক রকম অবস্থা, সেরকম হবে। মমতা বলছিল ভোটে আসন সমঝোতা করে নিন, কে নেতা হবে, প্রধানমন্ত্রী হবে, ঠিক করে নিন। আমরা বলেছিলাম নেতা না, দেশে এখন নীতি দরকার, নেতার অভাব নেই, পাড়ায় পাড়ায় নেতা আছে, নীতির দরকার। আর দ্বিতীয় বলেছিলাম কোনো জাতীয় স্তরে আসন সমঝোতা হবে না, এক একটা রাজ্য, মণিপুর একরকম, কেরালা একরকম, বিহার একরকম, মহারাষ্ট্র একরকম, গুজরাট আর একরকম, পশ্চিমবঙ্গ আর একরকম, সেখানকার বাস্তবতা অনুযায়ী আসন সমঝোতা হবে। সবাই মেনে নিল। আইএসএফ তখন কি বলল, যারা এখানে আইএসএফ করেন তাদেরকে বলছি পরিষ্কার, আগে কখনো আমি বলিনি, মিডিয়াতে গিয়ে বলল যারা ইন্ডিয়া ব্লকে থাকবে তাদের সঙ্গে আমরা থাকবো না। চাপ বাবা, কংগ্রেস বলছিল আইএসএফ থাকলে আমি আসবো না, আইএসএফ বলছিল কংগ্রেস থাকলে আমি আসবো না, দুজনকে বোঝানো হলো যেটা দেশের নির্বাচন চলো একসঙ্গে যাই, বলে ইন্ডিয়া ব্লকে যদি কেউ থাকে
আরে বাপু, ইন্ডিয়া ব্লক দেশের জন্য হচ্ছে। কেন বললে? একেবারে টেলিভিশন চ্যানেলে বসে বলল। কারা বলছিল? আরএসএস সবচেয়ে বেশি ভয় পেয়েছিল প্রথমে, আরএসএস, বিজেপি। তখন তারা এনডিএ তৈরি করার চেষ্টা করলো নতুন করে। মোদী বললেন। মমতা ভয় পেয়েছিল, বললো সীতারাম ইয়েচুরি সব ঠিক করে নিচ্ছে, রাহুল গান্ধী সব ঠিক করে নিচ্ছে। নীতিশ কুমার ইন্ডিয়া ব্লক থেকে চলে গেল, মমতা ব্যানার্জি ট্রেন থেকে নেমে গেলেন। আমি সেই দিন নওশাদ সিদ্দিকী বলেছিলাম, এসব কথা কেউ বলে যে দেশের রাজনীতিতে কে কোথায় যাবে, পার্লামেন্টে, দিল্লিতে দেশ বাঁচানোর জন্য, তার জন্য পশ্চিমবঙ্গের রাজনীতি ঠিক হবে? পশ্চিমবঙ্গে আমরা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়ছি, আমরা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়ব। তারপরে দাঁড়িয়ে যখন আসন সমঝোতা শুরু হলো, আমরা বাম ফ্রন্টে আলোচনা করলাম, কংগ্রেসের সঙ্গে আলোচনা করলাম, আইএসএফের সঙ্গে আলোচনা করার জন্য সব লিস্ট আছে হোয়াটসঅ্যাপে, সব ফোন কল আছে। বিমানবাবু বামফ্রন্টের চেয়ারম্যান হিসেবে 2 মাস ধরে ফোন করছেন, আইএসএফের থেকে কোনো বার্তা আসেনি। আমি নওশাদ সিদ্দিকীকে হোয়াটসঅ্যাপ করছি যে সব আসন সমঝোতা হয়ে যাবে, তোমরা কোন আসন লড়বে একটু জানাও, কথা বলো। কোনো রিপ্লাই হয়নি, সালাম আলাইকুমের ওয়ালাইকুম আসসালামও হয়নি। সব হোয়াটসঅ্যাপের লিস্টে আছে। এখানে এসে গুজব ছড়ালে হবে? তাহলে মাঝখানে কেউ ছিল? আমি তাদেরকে বলছিলাম মিথ্যাবাদী, যাদের সঙ্গে কথা বলছিলাম। তো মাঝখানে এমন শক্তি ছিল, এই যে ইলেকট্রাল বন্ড দেখেন না, কোটি কোটি টাকা, এই যে খবরের কাগজ টেলিভিশনগুলো রোজ শুভেন্দু, রোজ সুকান্ত, রোজ অভিষেক করছে, কার টাকায়? টেলিভিশন চ্যানেলের স্ক্রিন একটাই মালিক, কোম্পানিরও, আপনিও টিভির মালিক, কিন্তু আপনার টিভির মধ্যে জোর করে স্ক্রিনটাকে ভাড়া নিয়ে নিয়েছে, অর্ধেকটা বিজেপি অর্ধেকটা তৃণমূল। আর সেখানে দাঁড়িয়ে রোজ দেখাচ্ছে বাইনারি, বিজেপির সঙ্গে তৃণমূলের ঝগড়া হচ্ছে। মাঠে ময়দানে লড়াই কি হচ্ছে? আপনারা মুর্শিদাবাদে দেখেছেন, 3 দফার ভোট দেখেছেন, 4 দফার ভোট দেখেছেন, কৃষ্ণনগরে দেখেছেন, রানাঘাটে দেখেছেন, বর্ধমানে দেখেছেন, দুর্গাপুরে দেখেছেন, আসানসোলে দেখেছেন, বোলপুরে দেখেছেন, বীরভূমে দেখেছেন। কার সঙ্গে কার লড়াই হচ্ছে? এটা কি পাড়ার কলতলা ঝগড়া? কোথায় বিজেপি? বিজেপি নিজে মনে করছে পাতলা হয়ে গিয়েছে। গোটা দেশে লড়াই হচ্ছে, মিজোরামে, মণিপুরে, আসামে, বিহারে, মহারাষ্ট্রে, গুজরাটে, কারণ দেশের নির্বাচন। মমতা এখানে বলছে আমি ইন্ডিয়া ব্লকের নাম দিয়েছিলাম, আর তিনি আগেই নিজের ভাইপোকে বাঁচানোর জন্য ইন্ডিয়া ব্লক থেকে নেমে গেছেন। এখন কালকে আবার বলছেন। আমি বললাম, সেদিন বলেছিলাম, আইএসএফকে বলেছিলাম, প্রেস কনফারেন্সে বলেছিলাম যে দেখো বাপু, হাওড়া থেকে যখন কোনো ট্রেন ছাড়ে দিল্লির জন্য, অনেক লোক ওঠে। আমি তো টিটি নই, সবার টিকিট আমরা চেক করি না প্যাসেঞ্জার হিসেবে, কিন্তু সবাই দিল্লি যায় না। কেউ বর্ধমানে নেমে যায়, কেউ আসানসোলে নেমে যায়, কেউ ধানবাদে নেমে যায়, কেউ পাটনায় নেমে যায়। তো মমতা ব্যানার্জি ওরকম যেই বাংলার সীমানা পেরিয়েছে উনি শ্রুত করে নেমে গিয়েছেন। তাহলে আমি কি করব? সে তো নিজে নেমে গেল। কেন নামলো? কারণ ভাইপোকে সিবিআই এর চার্জশিট থেকে বাঁচাতে হবে। এই তৃণমূলের নেতারা যারা মস্তানি করছে তাদেরকে বলে দিচ্ছি, মমতা ব্যানার্জি কারুর জন্য না, নিজের ভাইপো আর ভাইপো বউয়ের জন্য। সোনা পাচার কাণ্ড, চন্দন কাঠ পাচার, জঙ্গল সাফ করে দেওয়া, সমস্ত রকমের স্কিমের টাকা চুরি, শিক্ষক নিয়োগের দুর্নীতি, আর এই সব টাকা কিভাবে ভাইপো আর ভাইপোর বউয়ের অ্যাকাউন্ট থেকে বিদেশে গিয়েছে, সব ডকুমেন্টস ইডি সিবিআইকে দেওয়া হয়েছে, সব দেওয়া হয়েছে। হেমন্ত সোরেন জেলে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, অরবিন্দ কেজরিওয়াল জেলে, আর এখানে চার্জশিট থেকে অভিষেক ব্যানার্জির নাম বাইরে রাখছে। আমি যখন বললাম প্রেস কনফারেন্স করে, বক্তৃতা করে, যে ফরাসি, ব্রিটিশ, মালয়েশিয়ান বিদেশিনী বান্ধবীদের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে পাঠিয়েছে, আমার ঘরে পুলিশ আর তৃণমূলের অভিষেকের লোকজন কতকগুলো ওই কালীঘাটের ব্রিজের উপর বসে থাকে না খদ্দেরের জন্য, হ্যাঁ, এখন তাদেরকে বলতে হয় কি? বলে না আপনি তো ওসব বলতে পারবেন না। বলে না, কি বলতে হয়? হ্যাঁ, সেক্স ওয়ার্কার, যৌনকর্মী, তাদেরকে পাঠিয়ে দিল ধর্ণা দেওয়ার জন্য। আর আমার কাছে একটা চিঠি পাঠালো অভিষেক ব্যানার্জি যে মানহানি মামলা করব 275 পাতার। আলাম ওটা দিয়ে বাচ্চার গুয়ো ফেলা যাবে না, এমনভাবে লেখা ছিল। বললো আপনাকে প্রেস কনফারেন্স করে কাগজে ওই জায়গায় বলতে হবে যেখানে আপনি বলেছেন।
বললাম যার মান নেই তার আবার হানি কি করে হয়? আজ পর্যন্ত মামলা করেনি, করতে পারে না। আমি চেয়েছিলাম মামলা করুক, তাহলে হাইকোর্টে গিয়ে যেটা ইডি সিবিআই জমা দিচ্ছে না, আমি বলতাম হুজুর দেখুন এই ডকুমেন্টস আছে। সাহস হয়নি। কিন্তু পেছনের দরজা দিয়ে বিজেপি আর তৃণমূল তারা কলকাঠি নাড়ল যে অভিষেকের বিরুদ্ধে যাতে কেউ লড়াই না করে। বিজেপি ছাড়লো, ক্যান্ডিডেট দিচ্ছিল না। আর নওশাদ সিদ্দিকী বললেন আমার পারিবারিক অসুবিধা আছে, আমার ব্যক্তিগত অসুবিধা আছে, আমি স্বীকার করি, এরকম থাকতেই পারে। আমি যে ভোটে দাঁড়ালাম না দাঁড়ালাম, আমার তো পরিবারের সঙ্গে কথা বলতে হয়েছে, আমার তো পার্টিতে কথা বলতে হয়েছে। সে বলল আমি যতক্ষণ না কথা বলছি নিজেরা তখন তো জানাবো না, আমরা আলোচনা করে যাচ্ছি। অন্যদিকে 22টা আসন, আলাম পাগল নাকি, 42টা আসনের মধ্যে 22টা আসন, সেখানেই কেটে বললো 17টা। তার মানে নট সো সিরিয়াস। বিমানদা বললেন 17টা আসন, তাহলে কংগ্রেসকে কি দেবো, বামফ্রন্টকে কি দেবো 42টার মধ্যে? এটা তোমরা প্রথমবার লড়ছো, এটা জানা দরকার। এই প্রথম বামফ্রন্ট কংগ্রেসের সঙ্গে পার্লামেন্ট নির্বাচনে আসন সমঝোতা করেছে, এই প্রথম বামফ্রন্ট অন্য কোনো দলের সঙ্গে আসন সমঝোতা করেছে। নাহলে আমরা 42টা আসনে 42টায় লড়ি বরাবর। তাহলে সেখান থেকে আমাদের কংগ্রেসকে ছাড়তে হবে। ওরা বললো 10, 12টা, 14টা চেয়েছিল, 12টা বললো, আমরা বললাম 10। বাকিটা বামফ্রন্টের নেতাদের সঙ্গে কথা বললাম, আমি ওকে সরাসরি জানালাম লিখিতভাবে। বিমানদা বললেন লিখিতভাবে, ওরা লিখিতভাবে দিয়েছিল 8টা আমাদের দিতেই হবে। সত্যি কথা, লাস্টে আমরা বললাম দেখো তুমি ডায়মন্ড হারবারে লড়ো, আর 4টি আসন আমাদের কাছ থেকে নাও, সিপিএম দেবে নিজের কোটা থেকে, তোমাদের পছন্দ মতো লিস্ট যে 8টা দিয়েছো তার মধ্যে থেকে 4টে দেবো। তাহলে 5টা হলো। বিকাশ বাবুকে বিশ্বাস করো, বিকাশ বাবু কথা বলবেন, বিকাশ ভট্টাচার্য কথা বললেন। আচ্ছা, এটা কোনো আবদার হতে পারে? এই যে আমরা সৃজনকে ক্যান্ডিডেট করলাম, ছাত্র আন্দোলনের নেতা, আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি সেই বিশ্ববিদ্যালয়ে পড়েছে, গড়ে পিঠে তৈরি করেছি, আমাদের কাছে সবাই সমান। আমার কাছে আমরা বেশি দিন রাজনীতি থাকবো না, কিন্তু এই রাজ্যটাকে রক্ষা করতে হবে, চোরদেরকে তাড়াতে হবে, দুষ্টুদেরকে শাস্তি দিতে হবে, আমাদের শান্তি ফিরিয়ে আনতে হবে, আমাদের উন্নয়ন ফিরিয়ে আসতে হবে, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, আমাদের রাস্তাঘাট, নিকাশি, হাসপাতাল সব ঠিক করতে হবে। কারা করবে? এই জন্য মীনাক্ষী, এই জন্য সৃজন, এই জন্য প্রতিকূল, এই জন্য নওশাদ সিদ্দিকী, এরকম নতুন প্রজন্মের ছেলে মেয়েদের দেখলে আমার চোখ উজ্জ্বল হয়ে যায়। এরকম 100, 200, 300 আমাদের নতুন কর্মী নেতা দরকার, যারা আমরা চলে যাব কিন্তু আমাদের এই ব্যাটনটা ধরবে। রিলে রেস এটা, আমরা 400 মিটারের রিলে দেখেছেন, 800 মিটার রিলে দেখেছেন, 100 মিটারের দৌড় শেষ হবে না। তাহলে যাতে আমার ব্যাটনটা আমি সৃজনকে দিয়ে যাই, সুজনের ব্যাটনটা যাতে সে প্রতিকূলকে দিয়ে যায়, হ্যাঁ, আমরা যাতে মীনাক্ষীর হাতে দিয়ে যাই, এরকম আমি নিজে মনে করেছিলাম নওশাদ সিদ্দিকীকে। আমরা এই যে নেতৃত্ব তৈরি হচ্ছে, যৌথ নেতৃত্ব, তার মধ্যে অনেক যোগ্য, মার্জিত, শিক্ষিত, যুক্তি, গর্ব হয় বিধানসভায় যখন সে কাজ করে। এখানে তাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না, এখানে তাকে আটকাচ্ছিল। যখন জেল দিল, প্রথম কলকাতার বুকে রাজনৈতিক মিছিল, প্রথম বামফ্রন্ট, আইএসএফ এবং কংগ্রেস। তার আগে কংগ্রেস কোনদিন আসেনি, নির্বাচনের সময় আসতে চায়নি। আমরা নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে এখান থেকে অনেকে গিয়েছিল, আইএসএফ থেকে, আমরা মৌলালি থেকে মিছিল করলাম, রামলীলা ময়দান থেকে কলকাতা ধর্মতলা পর্যন্ত, কংগ্রেসও এলো। আমরা বললাম এটা গণতন্ত্র বাঁচানো। যেদিন নওশাদ সিদ্দিকী জেল থেকে বেরোলো, আমি সেখানে গিয়ে গর্বের সঙ্গে দাঁড়িয়ে দেখলাম যে সে লড়ে ফিরছে। সে নির্বাচনে নাও দাঁড়াতে পারত। আমাকে একজন জিজ্ঞেস করলো, আমি একটু বেশি কথা বলবো না, আমি সাফ কথা বলি, আপনি জানেন। পার্লামেন্টে দাঁড়িয়ে এই সৌগত রায়, এই কাকলি যখন টাকা নিয়েছিল, বলেছিলাম না এরা চোর, বলেছিলাম। বিজেপিকে সরাসরি বলেছিলাম দাঙ্গাবাজ। নোটবন্দির সময় বলেছিলাম মোটা ভাই আর শুভেন্দু সবচেয়ে বেশি টাকা কামিয়েছে। এজন্য अमित शाह और ममता ठीक করেছিল मोहम्मद सेलिम যাতে पार्लामेंटे ना आसे। আমি বলেছিলাম पार्लामेंटे आप अगर संसद में बोलने नहीं दोगे हम सड़क से बोलेंगे, लेकिन हम बोलेंगे। गत 5